আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের সানজিদা আপু আজ বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাস নিয়ে আলোচনা করব। প্রথমে আসি সমাস শব্দটাকে নিয়ে। সমাস অনেককে মজার ছলে 6 মাস বলে থাকে, অর্থাৎ সমাস পড়তে নাকি 6 মাস লেগে যায়। বিষয়টা মোটেও এরকম নয়। সমাজ অনেক সহজ এবং মজার। সমাজ যখনই সহজ হবে যখন সমাজকে বুঝতে পারবে, এবং সমাজ যখনই মজার হবে যখন তোমরা বেশি বেশি অনুশীলন করবে। এখন আসা যাক সমাজের সংজ্ঞা নিয়ে। বাক্যের মধ্যে পরস্পর অর্থসঙ্গতি ও সম্বন্ধ বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে বা শব্দে পরিণত হওয়াকে সমাস বলে। অর্থাৎ সমাস হলো একপদীকরণ, সংক্ষেপণ বা পদের মিলনকে বোঝায়। এবার আসা যাক উদাহরণে। এখানে দেখো, মৌ সংগ্রহ করে যে মাছি, মৌ মাছি। এখানে কতগুলো অর্থসঙ্গতি পদ মিলে একটি পদে পরিণত হয়েছে। এখানে মৌ অর্থ মধুকে বোঝানো হচ্ছে। এখানে অর্থসঙ্গতি ততোধিক পদ যে বাক্য গঠন করে সেটাকে বলবো ব্যাস বাক্য, এবং এই ব্যাস বাক্যে যখন একটি পদে পরিণত হয় তখন সেটা সমস্ত বাদ বা সমসমান পদ বলবো। আর আমরা সমাজের সংজ্ঞাতেই পড়ে এসেছি ততোধিক পদকে এক পদে পরিণত হওয়াকে সমাস বলবো। তাহলে এই ব্যাস বাক্যকেই যখন এক পদে নিয়ে আসবো সেটাকেই আমরা সমাস বলবো। এখন চলে আসি সমাজের প্রকারভেদ নিয়ে। অর্থানুসারে সমাজকে ছয় ভাগে ভাগ করা হয়। 1. দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। তবে নতুন ব্যাকরণে কোথাও কোথাও 4 প্রকারও বলা হয়, তবে আমরা 6 প্রকারই পড়ব। প্রথমে দ্বন্দ্ব সমাসে আসা যাক। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রাধান্য পায়। সমস্ত পদ বা সমসমান পদের মাঝে ড্যাশ চিহ্ন থাকে। এখন দ্বন্দ্ব সমাস মূলত মিলন, বিপরীত, বিরোধী বা সমার্থক অর্থে বোঝানো হয়। উদাহরণস্বরূপ বাবা মা, এটাকে ব্যাস বাক্যে পরিণত করলে বাবা ও মাকে পাই আমরা। এখানে দেখো, বাবা ও মা উভয় কিন্তু প্রাধান্য পাচ্ছে, এখানে কেউ কম না, দুটোই সমানভাবে গুরুত্ব পাচ্ছে। আবার আসা যাক দা কুমড়া। ব্যাস বাক্যে আমরা পাই দা ও কুমড়া উভয় সমানভাবে প্রাধান্য পাচ্ছে, আর এখানে বিরোধী অর্থে প্রকাশ পাচ্ছে আর উপরটায় মিলন অর্থে প্রকাশ পাচ্ছে। আবার এখানে আসি উঁচু নিচু। ব্যাস বাক্যে আমরা পাই উঁচু ও নিচু, যেটা বিপরীত অর্থে প্রকাশ পাচ্ছে এবং উভয় পদ প্রাধান্য পাচ্ছে এবং মাঝে ড্যাশ চিহ্ন। তাহলে এগুলোকে আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসের পর আমরা আসি দ্বিগু সমাসে। বাংলা ব্যাকরণের দ্বিগু অর্থই কিন্তু সংখ্যা বোঝানো হয়। দ্বিগু সমাসের শুরুতেই সংখ্যা দ্বারা শুরু হবে, পরপদ প্রধান হবে। এখন উদাহরণে আসা যাক। দেখো এখানে ত্রিভুবন, এটাকে যদি ব্যাস বাক্যে দেখতে পারি আমরা ত্রিভুবনের সমাহার। প্রথমে শুরুতে সংখ্যা দিয়ে শুরু হয়েছে, সংখ্যা দিয়ে এখানে শুরু হলেও পরপদ প্রাধান্য পেয়েছে। আবার এখানে দেখছি চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। শুরুতেই সংখ্যা দিয়ে শুরু হলেও কিন্তু প্রাধান্য পাচ্ছে তোমার রাস্তা, এখানে চৌরাস্তা। পরবর্তী দেখি নবরত্ন। ব্যাস বাক্যে আমরা পাই নবরত্নের সমাহার। শুরুতেই সংখ্যা দিয়ে শুরু হলেও রত্ন কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে আবার বলছি, দ্বিগু সমাসে শুরুতে সংখ্যা থাকবে এবং পরপদ প্রাধান্য পাবে। ত্রিভুবন, এখানে ভুবন প্রাধান্য পেয়েছে। চৌরাস্তা, এখানে রাস্তা প্রাধান্য পেয়েছে। নবরত্ন, এখানে রত্ন প্রাধান্য পেয়েছে। এগুলো সব দ্বিগু সমাসের উদাহরণ। পরবর্তীতে আমরা অব্যয়ীভাব সমাস পড়ব। অব্যয়ীভাব সমাসে পূর্বপদ প্রধান হবে, শুরুতে উপসর্গ বা যথা থাকবে। উদাহরণে উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, যথা রীতি, রীতিকে যখন অতিক্রান্ত করা হয়। উপকূল, কুলের সমীপে। এখন এখানে দেখো, শুরুতে উপ, যথা, উপ,
এখানে তোমার উপসর্গ দিয়ে শুরু হয়েছে বা যথা দিয়ে শুরু হয়েছে। আর এখানে পূর্বপদে প্রধান। এছাড়া আরও কিছু উদাহরণ: আজীবন, উপজেলা, উপকূল, আকণ্ঠ। অব্যয়ভাব সমাজে শুরুতেই অবশ্যই উপসর্গ বা যথা দিয়ে শুরু হবে, আর সাথে পূর্বপদ প্রধান হবে, অর্থাৎ উপসর্গে এখানে প্রধান। এখন তাও তোমাদের মনে একটু দ্বিধা লাগতে পারে যে পূর্বপদ কিভাবে প্রধান হয়। বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে আসি। উপকণ্ঠে ব্যাসবাক্য আমরা পাই কণ্ঠের সমীপে। বাংলার সমীপে অর্থ নিকটে বোঝানো হচ্ছে। কণ্ঠের কোথায়? কণ্ঠের নিকটে বা সমীপে। এখন এখানে দেখো, আমরা কিন্তু লক্ষ্য রাখবো সবসময় সমসমান পদে, ব্যাস বাক্যে নয়। কণ্ঠের কোথায়? কণ্ঠের নিকটে। এখানে প্রাধান্য পাচ্ছে কিন্তু নিকট বা সমীপে। আর এই নিকট বা সমীপে এখানে বোঝাচ্ছে উপ অর্থে, উপ আসছে। এই সমীপের এই জায়গাটাই ঠিক উপসর্গ হিসেবে উপ আসছে। আর প্রাধান্য যেহেতু নিকট বা সমীপে হচ্ছে, অর্থাৎ পূর্বপদ প্রাধান্য পাচ্ছে। পাশাপাশি উপ একটা উপসর্গ। আবার আসি, পূর্বপদ প্রধান হবে, শুরুতে উপসর্গ থাকবে। ঠিক এখানে উপকণ্ঠেও শুরুতে উপসর্গ দিয়ে শুরু হয়েছে, সাথে পূর্বপদ প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা অবশ্যই অব্যয়ভাব সমাস। আশা করি বিষয়টা তোমাদের মাঝে পরিষ্কার হয়েছে। এখন সমাজে প্রচুর অনুশীলনের মাধ্যমেই সহজ হয়ে যাবে। তবে আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বাকি 3টি সমাস নিয়ে আলোচনা করব। সবাইকে আল্লাহ হাফেজ।